কেমন আছো ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞানের ৭৪ নম্বর পাতা থেকে আরম্ভ করব। বলের ধারণা ও নিউটনের গতিসূত্রের ধারণা, বলের পরিমাপ, এই অধ্যায়টা আমরা পড়ব। কেমন? এর আগে আমরা আগের সমস্ত পড়াগুলো আমরা করেছি এবং সেগুলো ভিডিওগুলোর মধ্যে আছে, এর আগের ভিডিওতে আছে। তা আমি লিঙ্কটা ওপরে দিয়ে দিলাম, তো আগের ভিডিওগুলো কিন্তু দেখে নিও, তাহলে এই ভিডিওটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। কেমন? তাহলে এসো আজকে আমরা শুরু করি। কিন্তু শুরু করার আগে তোমাদের একবার মনে করিয়ে দিই যে যদি তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের চেনা শোনো বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করো, আর তাদেরকে অনুরোধ করো যেন তারাও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়। কেমন? তাহলে এসো আজকে আমরা শুরু করি। বলের ধারণা ও নিউটনের গতিসূত্রের ধারণা, বলের পরিমাপ। একটা রবারের বলকে সমান মেঝের ওপর দিয়ে গড়িয়ে দাও। এবার ফিতে বা স্কেল দিয়ে মেপে দেখো বলটা কত দূর গেল। ঠিক আছে? ধরো তোমাদের বাড়ির যে মেঝে যেখানে টাইলস লাগানো আছে, হ্যাঁ, বা বাঁধানো কোনো চাতাল সিমেন্টের, সেখানে যদি বলটা একটা বল যদি গড়িয়ে দাও, খুব জোরে গড়িও না, তাহলে তো অনেক দূর চলে যাবে। হালকা একটু জোরে তোমরা বলটা ঠেললে, নিয়ে দেখলে যে কতটা যাচ্ছে বলটা। তো সেটা মোটামুটি একটা ফিতে যদি থাকে বা একটা দড়ি দিয়ে তোমরা একটা মেপে নিলে। এরপরেতে যদি ঘাসওয়ালা কোনো জমি থাকে তোমাদের ওখানে, ওই বলটা বা আর একটাই বল একই রকমের জোর দিয়ে বলটা ঠেলে দিতে হবে সামনের দিকে। তখন দেখবে ওটা কিছু দূর গিয়েই থেমে যাবে। এবার দেখো সিমেন্টের জায়গাটা বা মসৃণ জায়গা বা তোমাদের যদি টাইলসওয়ালা কোনো ফ্লোর থাকে, সেখানে বলটাকে যতদূর যাবে ঘাসেতে তার চেয়ে কম যাবে। কিন্তু ততটা যেতে পারলো না কেন ঘাসের উপরের বলটা? বলটা যেতে পারছে না কারণ হচ্ছে কি ঘাসগুলো বলটাকে আটকাচ্ছে, বলকে একটা প্রেশার দিচ্ছে। আর একটা বল মানে এখানে বল মানে হচ্ছে জোর। যে জোরে বলটা ঠেলা হয়েছে, এখানে কিন্তু যেহেতু মসৃণ জায়গাটা, সেখানে কিন্তু ও বাধা পাচ্ছে না বলটা, তাই অনেক দূর যেতে পারছে, কিন্তু একসময় গিয়ে থামছেই। কিন্তু ঘাসের উপরে যখন বলটা দেওয়া হচ্ছে, তখন সেখানে ঘাসের উপরে বাধা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রত্যেকটা ঘাসই বলটাকে আটকানোর চেষ্টা করবে। কেমন? তাই বলটা বেশি দূর যেতে পারছে না। তাহলে কোন ক্ষেত্রে বলটা বেশি বাধা পেয়েছিল? বলটা বেশি বাধা পেয়েছিল ঘাসের ওপরেতে। হ্যাঁ, তাহলে ভেবে বলো তো, যদি বলটা যদি কোনো বাধা না পেত তাহলে কি হতো? কি তোমার সিমেন্টের ফ্লোরেই হোক, টাইলসের ফ্লোরেই হোক, কি তোমার ঘাসের ওপরেই হোক, বলটা তুমি ঠেলে দিলে, এবার বলটা যদি আর কোনো বাধা না পেত তাহলে কি হতো? তাহলে বলটা গড়াতেই থাকতো, গড়াতেই থাকতো, গড়াতেই থাকতো, তাই না? এবার দেখো এখানে একটা পরীক্ষা দিয়েছে যে টেবিলের উপর একটা বই রাখো, নিয়ে তুমি বাঁ হাত দিয়ে বইটাকে ডান দিকে ঠেলো, দেখবে বইটা ডান দিকে চলে যাবে। খুবই সাধারণ ব্যাপার। আবার তুমি ডান হাত দিয়ে বইটাকে বাঁ হাতে ঠেলো, তাহলে পরে বইটা বাঁ দিকে চলে যাবে, স্বাভাবিক ঘটনা। এবার যদি দুটো হাত দিয়ে বইটাকে দু হাতে ঠেলো, দেখো কিরকম করে ঠেলছে। বাঁ হাতটা ডান দিকে ঠেলছে, ডান হাতটা বাঁ দিকে ঠেলছে, তাহলে কি বইটা কোথাও নড়বে? নড়বে না। কিন্তু যদি বাঁ হাতের জোরটা ডান হাতের জোরের চেয়ে কম হয়, তাহলে পরে বইটা আস্তে 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 করে ডান দিকে সরবে। যদি ডান হাতের জোরটা বাঁ হাতের চেয়ে কম হয়, তাহলে কি হবে না, বইটা আস্তে 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 বাঁ দিকে সরবে। মানে যতটা বল বাঁ হাতের চেয়ে ডান হাতের বেশি আছে, সেই অনুপাতে বইটা সরতে থাকবে। কেমন? এই যে ঠেলা দিচ্ছে, এই যে ধাক্কা দিচ্ছে, এই যে বাধা পাচ্ছে, সেটাকে আমরা বলছি বল। এই বল কিন্তু বাধা পাওয়া, বা একে বলা হচ্ছে ফোর্স। এটা কিন্তু এই বলের বল নয়। কেমন? এই যে বল, সেই বল নয়, কিন্তু এটা হচ্ছে ফোর্স। এবার দেখো তো, রঞ্জনা একটা প্রশ্ন করেছে যে বইটা পড়ার টেবিলে পড়তে বসে ভাবে যে ওর বিজ্ঞান বইটাকে যদিও কোনো দিন না সরায়, আর অন্য কেউই যদি তা না করে, মানে অন্য কেউই যদি তা না সরায়, তবে ওর বিজ্ঞান বইটা কি চিরকালই ওই অবস্থায় থাকবে? তার মানে আমরা এই যে বল ঠেলা বলো এবং বইয়ের যে জায়গা পরিবর্তনের আমরা যে উদাহরণ দেখলাম,
সেটাতে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যখনই আমরা কোনো কিছু বস্তুকে একটা জায়গা থেকে যদি অন্য জায়গাতে আমরা পাঠাতে চাই, তাহলে সেখানেতে আমাদের একটা বল প্রয়োগ করতে হবে। যদি আমরা বলটা প্রয়োগ না করি, তাহলে কিন্তু বলটা, এই ফুটবলটা, এখানে ফুটবল বলছি কেমন, তাহলে এই ফুটবলটা কিন্তু ওই জায়গাতেই রয়ে যেত। যেহেতু আমরা একটা বল এখানেতে প্রয়োগ করেছি, তাই ফুটবলটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। আবার বলটা যখন থামছে ঘাসের ওপরেতে, সেখানে এই ঘাসগুলো কিন্তু একটা উল্টো দিকে বল প্রয়োগ করছে, তাই বলটা থেমে যাচ্ছে। এই সিমেন্টও বল প্রয়োগ করছে উল্টো দিকে, তাই কিছু দূর আরও দূর গিয়ে সিমেন্টে ফুটবলটা গিয়ে থামছে। কিন্তু সিমেন্টের বিপরীত দিকে বল প্রয়োগ করার যে ফোর্সটা, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার ঘাসের যে বল প্রয়োগ করা তার চেয়ে অনেক কম, তাই ফুটবলটা অনেকটা দূর গড়াতে পারছে। কেমন? তাহলে ভেবে দেখো রঞ্জনার প্রশ্নের জবাব দিতে পারো কিনা। টেবিলের ওপর রাখা তোমার বিজ্ঞান বইটা তুমি সরাতে চাইলে তোমাকে কি করতে হবে? না, তোমাকে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগে বস্তুর গতি সংক্রান্ত বিষয় নিয়ে ইংরেজ বিজ্ঞানী স্যার আইজাক নিউটন 3টি সূত্র বলে গিয়েছেন। চলো এই সূত্রগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু তার আগে আমরা স্যার আইজাক নিউটন সম্বন্ধে একটুখানি জেনে নিই। 1642 খ্রিস্টাব্দে 25শে ডিসেম্বর ইংল্যান্ডের উলসথর্প গ্রামে এক চাষির পরিবারে জন্মগ্রহণ হয়। 1665 খ্রিস্টাব্দে, মানে 1642 খ্রিস্টাব্দ মানে হচ্ছে আজ থেকে ধরে নাও প্রায় 400 বছর আগেকার কথা। হ্যাঁ, 400 চেয়ে একটু কম, কিন্তু প্রায় ধরো 380 বছর হবে এখনকার হিসেবে, 2020 থেকে। তো 1665 খ্রিস্টাব্দে কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে বিএ ডিগ্রি উনি লাভ করেন। আর 1669 খ্রিস্টাব্দে মাত্র 27 বছর বয়সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদে যোগদান করেন। তিনি কিন্তু বিএ ডিগ্রি নিয়েছিলেন, নিয়ে 27 বছর বয়সেতেই কিন্তু অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। তাহলে তোমরা বুঝতে পারছো যে উনি কতটা জ্ঞানী ছিলেন। তার গতিসূত্র, মহাকর্ষ সূত্র, সূর্যরশ্মির বর্ণালী, আলোর কণিকাতত্ত্ব, দ্বিপদ উপপাদ্য, ক্যালকুলাস, বিজ্ঞান ও গণিতের জগতে নতুন দিগন্ত খুলে দেয়। অনেক কিছু তিনি আবিষ্কার করেছিলেন, অনেক কিছু। আজকে যত বিজ্ঞানী আছেন যারা পদার্থবিদ্যা নিয়ে কাজ করছেন, হ্যাঁ, তাদের প্রত্যেকটা কাজে স্যার আইজাক নিউটনের সূত্রগুলি কাজে লাগে কোনো না কোনোভাবে। তারপর তিনি 1672 খ্রিস্টাব্দ থেকে 25 বছর রয়্যাল সোসাইটির সভাপতির পদ অলঙ্কৃত করেন। 1727 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তার লেখা বিশ্ববিখ্যাত গ্রন্থর নাম হচ্ছে কি প্রিন্সিপিয়া। ঠিক আছে, এই একটা আমরা মোটামুটি জানলাম স্যার আইজাক নিউটন সম্বন্ধে, কারণ তিনি একজন বিশাল বড় ব্যক্তিত্ব। 2টো প্যারাগ্রাফে তার সম্বন্ধে জানা যায় না। তোমরা যদি তার সম্বন্ধে কোনো জানার জন্য বই পাও তাহলে অবশ্যই বই নেবে, বা ইভেন তোমরা গুগলেতেও যদি করো তারপরে স্যার আইজাক নিউটনের জীবনী তোমরা পাবে। তো সেটা পড়ো, কারণ ওনার জীবনী জানা তোমাদের জন্য খুব উপকারী। যারা বিশেষ করে যারা ভবিষ্যতে চাও যে তোমরা বিজ্ঞানী হবে, কোনো না কোনো কিছু আবিষ্কার করবে, তোমাদের জন্যে বিশেষ করে খুব দরকার স্যার আইজাক নিউটনের সম্বন্ধে আরও গভীরভাবে জানা। আচ্ছা, এবার 3টে সূত্র বলা হয়েছে। সেখানেতে দেখো, প্রথম গতিসূত্রের ধারণা আমরা আজকে আলোচনা করছি যে কোনো বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থেকে যাবে, আর গতিশীল বস্তু আগে থেকেই যেদিকে বেগ নিয়ে চলছিল সেই দিকে সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকবে। স্থির বস্তুর ব্যাপারটা তো আমরা খুব সহজভাবে বুঝলাম যে একটা যদি বই থাকে তাকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে সে তার অবস্থান পরিবর্তন করবে না, সে চিরকাল ওই একই জায়গায় রয়ে যাবে। গতিশীল বস্তুর ব্যাপারটা একটুখানি বুঝি, যে গতিশীল বস্তু আগে থেকেই যেদিকে যে বেগ নিয়ে চলছিল সেই দিকে সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকবে, যদি না বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। মানেটা কি? এইখানে দেখো, এই যে ফুটবলটা ছোড়া হয়েছে,
এই যে ছুটছে ছেলেটি, এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে। এবার ধরে নাও বল প্রয়োগ করা হয়েছিল, যে বলটা প্রয়োগ করেছে তাকে আমরা দেখতে পাচ্ছি না, কেমন, কিন্তু বলটা গড়াচ্ছে। আর যেহেতু এই ঘাস বিপরীত দিক থেকে বল প্রয়োগ করছে, তাই কিন্তু বলটা দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু যদি ঘাসটা বিপরীত দিক থেকে বল প্রয়োগ না করত, যদি সিমেন্টের যে ছোট ছোট কণা সেগুলো যদি বল প্রয়োগ না করতো, ইভেন যদি আমরা বলটাকে আকাশের দিকে ছুঁড়ে মারি বা ফুটবলের যেরকম কিক করে সেরকম কিক দিয়ে উঁচু করে, তাও বলটা একসময় গিয়ে থেমে যায়। কেন না, সেখানেও বাতাস বাধা দিচ্ছে, বাতাস বিপরীত দিক থেকে একটা বল প্রয়োগ করছে, তাই আবার মাধ্যাকর্ষণ শক্তিও বল প্রয়োগ করে বলটাকে আর ওপরে উঠতে দিচ্ছে না। কিন্তু যদি মহাকাশে যেরকম আমাদের স্পেস শিপগুলো থাকে, সেখান থেকে যদি একটা বল বাইরে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে সে কিন্তু অনন্তকাল ধরে ঘুরতে থাকবে, কারণ সে কোনো বাধা পাচ্ছে না। যেরকম আমাদের পৃথিবী ঘোরে বা যেরকম আমাদের অন্যান্য গ্রহ উপগ্রহ ঘুরতে থাকে, একটা টান আছে পৃথিবীর উপগ্রহের ক্ষেত্রে পৃথিবীর সঙ্গে, বা আমরা যে গ্রহ যারা আমরা সূর্যের চারপাশে ঘুরি সেখানে একটা সূর্যের প্রতি টান আছে। কিন্তু যেহেতু উল্টো দিক থেকে কোনো বাধা আসছে না, তাই সেটা কিন্তু কোনো বাধা পাবে না, সে ঘুরতেই থাকবে, সে চলতেই থাকবে। বুঝতে পেরেছ? তার মানে এখানে ঘাসেতে বিপরীত দিক থেকে বাধাটা বেশি পাচ্ছে, তাই কম দূর যাচ্ছে। সিমেন্টেতে বাধা কম পাচ্ছে, তাই আর একটু বেশি দূর যাচ্ছে। মহাকাশেতে বাধা পাচ্ছেই না ধরে নিতে হবে, তাই সে এটা ঘুরতেই থাকছে, সে আর কিন্তু থামছে না। তাহলে এই যে স্যার আইজাক নিউটনের যে সূত্রটা, যে গতিশীল বস্তু আগে থেকে যে দিকে যে বেগ নিয়ে চলছিল, উল্টো দিকে যাবে না, কিন্তু যে দিকে যাচ্ছিল সেই দিকেই চলতে থাকবে, আর যে স্পিড ছিল সেই স্পিডটা নিয়ে চলতে থাকবে, চিরকাল চলতে থাকবে, যদি না প্রথম উল্টো দিক থেকে বল প্রয়োগ না করা হয়। আবার স্থির বস্তুকেও বল প্রয়োগ করলে তবে সে স্থির থেকে একটা অবস্থান থেকে আর একটা অবস্থানেতে সে যাবে। তো তাহলে দেখা গেল বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে কোনো স্থির বস্তু হয় চিরকাল স্থির, বা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল কোনো বস্তু চিরকাল ওই একই গতিতে একই সরলরেখা ধরে চলতে থাকে। এখানে দেখো, এই যে আমি মহাকাশের কথা বললাম, মহাকাশেতে যে স্যাটেলাইট ঘুরছে বা বিভিন্ন যে গ্রহ বা উপগ্রহ ঘুরছে, সেটা কিন্তু সরলরেখা বরাবর ঘুরছে না, সে একটা গোল বা ওভাল শেপে ঘুরতে থাকছে, তাই না? তো এটা কারণ হচ্ছে যে সূর্য তাকে সোজা রাস্তায় যেতে দিচ্ছে না, তাকে টেনে রাখছে। কিন্তু যেহেতু সামনে থেকে কোনো বল প্রয়োগ হচ্ছে না, তাই সে যেরকম সে ঘুরতে ঘুরতে এগোচ্ছিল সেরকমই সে ঘুরতে ঘুরতে এগোচ্ছে। কিন্তু যদি ওই সূর্যের মতো কোনো বা পৃথিবীর মতো কোনো যদি মাধ্যাকর্ষণ শক্তি যদি তাকে আটকে না রাখতো, তাহলে সে সরল রেখার বরাবর সোজা চলতে থাকতো চিরকালের জন্য। আচ্ছা, এবার স্থির থাকা বা একই বেগে চলতে থাকার এই ধর্মকে বলা হয় বস্তুর জাড্য। জাড্য কথাটার আরো সহজ মানে হচ্ছে জড়তা, বস্তুর জড়তা। স্থির থাকার ধর্মকে বলা হয় স্থিতি জড়তা বা স্থিতিজাড্য, আর সমবেগে গতিশীল থাকার ধর্মকে বলা হয় গতিজাড্য বা গতি জড়তা। আর বাইরে থেকে যা প্রয়োগ করলে এই অবস্থার বদলে দেওয়া যায় তাকে বলা হয় বল বা ফোর্স। কেমন? তা আমাদের প্রতিদিনের জীবনে জাড্য দেখো বা জড়তার কীরকম আছে। স্থির বাস আছে, বাসটা দাঁড়িয়ে আছে, বিশেষ করে কলকাতাতে যারা থাকো প্রাইভেট বাসে যারা চলো দেখবে অনেকক্ষণ স্ট্যান্ডেতে দাঁড়িয়ে তারা ডেকেই যাচ্ছে, কাস্টমার ডেকেই যাচ্ছে, প্যাসেঞ্জারকে ডেকেই যাচ্ছে। নিয়ে হঠাৎ দেখতে পেলো পেছন থেকে ওই রুটেরই আর একটা বাস আসছে, ব্যাস অমনি কী করলো, ধারাম করে স্পিড নিয়ে নেয়। আর সঙ্গে সঙ্গে যারা দাঁড়িয়ে আছে তারা তখন কি করে, কোন দিকে হেলে পড়ে, বাস যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে হেলে পড়ে। তার কারণটা কি, যে বাসটা যখন দাঁড়িয়ে আছে তখন গোটা শরীরটাও ওই স্থিতি অবস্থায় আছে। এবার যাই বাসটা চলতে আরম্ভ করলো, যেহেতু শরীরের নিচের অংশটা বাসের সঙ্গে যুক্ত, তাই যাই বাসটা গতি নিয়ে নিল, সঙ্গে সঙ্গে শরীরের নিচের অংশটা
বাসের গতি নিয়ে নিচ্ছে, পেয়ে যাচ্ছে, কিন্তু ওপরের শরীরের ওপরের অংশটা সেই গতিতে আসতে একটু সময় নিচ্ছে, তাই আমরা পেছন দিকে ঝুলে পড়ছি। কারণ বডিটা পেছনে দাঁড়িয়েছিল, নিচের বডিটা এগিয়ে যাচ্ছে, তাই বডিটা পেছন দিকে আমরা সরে পড়ছি। আবার ঠিক উল্টো রকম যখন হয়, যে যখন হঠাৎ হয়তো সামনে একটা গাড়ি চলে এসছে বা একটা বাইক চলে এসছে বা গরু চলে এসছে, তখন বাসটা ধপ করে হঠাৎ করে ব্রেক কষে দেয়। যাই এমনি করে ঝপ করে ব্রেক কষলো, তখন কি হয়, যে সামনের দিকে আমরা, মানে যেদিকে বাসটা যাচ্ছে সেদিকে ঝুঁকে পড়ি। সেটা কেন হয় না, শরীরের নিচের অংশটা তখন থেমে যাচ্ছে, কারণ শরীরের নিচের অংশটা বাসের সঙ্গে একদম যুক্ত আছে, কিন্তু ওপরের অংশটা তখনও বাস যে স্পিডে যাচ্ছিল সেই স্পিডটা বা সেই গতিটার মধ্যে আছে। তাই যাই ঝপ করে বাসটা থামে, তখন আমাদের শরীরের নিচের অংশ দাঁড়িয়ে যায়, কিন্তু ওপরের অংশটা দাঁড়াতে তখনও সময় পায়নি, তাই সেটা এগিয়ে যায়। হ্যাঁ, তখন আমরা রেলিংয়ে হাত ধরে বা সামনের বাসের যে জায়গাটা থাকে সেইখানটা ধরে আমরা নিজেকে সামলে নিই। যদি না সামলাতে পারি তাহলে পরে কি হবে না, মুখ থুবড়ে পড়ে যাব, তাই না? আবার আরও একটা জিনিস লক্ষ্য করো, যে কাক বা শকুন বা চিল দেখবে অনেক উপরেতে উঠে ডানা আর ঝাপটাচ্ছে না, সে ডানাটা এরকম করে মেলে রেখে দেয়। হ্যাঁ, ও আরামসে ঘুরতে থাকে। এটা কিভাবে হয় না, এই যে গতি নিয়ে নিয়েছিল, উড়তে উড়তে ডানা ঝাপটাতে পাখিটা গতি একটা নিয়ে নিয়েছিল, তারপরেতে ডানাটা শুধু মেলে আছে, ওই গতিটা দিয়েই ও তখন ভেসে থাকছে। আর ডানাটা তাকে ভেসে থাকতে সাহায্য করছে, আর তার যে গতিটা ছিল সেই গতিটাই এগিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু ওখানে বাতাস আছে, বাতাস তাকে বল প্রয়োগ করে, উল্টো দিকে বল প্রয়োগ করে তাকে থামানোর চেষ্টা করছে, তাই সে আস্তে আস্তে হয়তো থামবে, যখন থেমে আসবে তখন সে আবার ডানা ঝাপটাবে। আর এটা দেখবে যে ওরা অনেক ওপরেতে, আকাশের অনেক ওপরেতে গিয়ে এরকমভাবে ভাসে। তার কারণ কি না, ওখানেতে তোমার হাওয়ার ঘনত্ব যত ওপরে উঠবে হাওয়ার ঘনত্ব কম থাকে, বা হয়তো হাওয়ার প্রেশারও হয়তো তার কাছে সেই সময়টা কম থাকে। যখন হাওয়ার প্রেশারটা কম থাকবে বা তাদের গতি অনেকটা বেশি থাকবে, তখনই এরকম ডানা ছড়িয়ে তারা একটু বিশ্রামও করে নেবে, আবার কিছুটা এগিয়েও যাবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের অধ্যায়ে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো, কেমন? চলি।